আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো ৪০ থেকে ৪৫,০০০ এর সেরা ৫ টি ফোন। অ্যারাউন্ড 40K বেস্ট স্মার্টফোন। ওকে? যাদের বাজেট ৪০ থেকে ৪৫ তো তাদের জন্য আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। তার আগে একটা কথা বলে নিই, এই ভিডিওটির নিচে অবশ্যই ট্যাগ যা পরিচালনা থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিয়ে তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। এই মুহূর্তে যদি একটা স্মার্টফোন কেনার জন্য আপনার পকেটে বাজেট থেকে থাকে 40 থেকে 45,000 টাকা, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা স্মার্টফোন সাজেস্ট করব। আপনি যেই ধরনের ইউজারই হন না কেন, আপনার জন্য পারফেক্ট ফোন কিন্তু এই জায়গায় রয়েছে। আপনি যদি ওকে। গেমার হয়ে থাকেন তাহলে উড়াধুরা গেমিং করার মতো ফোনও কিন্তু রয়েছে। আর যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন যেটা দিয়ে একদম এই বাজেটে বেস্ট লেভেলের ফটোগ্রাফি করা যাবে, এমন কিছু ফোন সাজেস্ট করবো। এবং যারা ব্যালেন্সড ইউজার রয়েছেন, মানে একটা ফোন দিয়ে সব কাজই চালিয়ে নিতে চান, ক্যামেরাও ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে এবং এটা পারফরমেন্সও ঠিকঠাক হতে হবে, এই ধরনের স্মার্টফোনও কিন্তু থাকছে আমাদের লিস্টে। সবার প্রথমে রয়েছে হচ্ছে রিসেন্টলি রিলিজ করা নাথিং এর একটা ফোন, নাথিং 4A যেটা রয়েছে সেটা। আশা করা যায় যে এই ফোনটা এই 2026 সালে পুরো মার্কেট কাঁপায় রাখবে এরকম একটা অবস্থা। নতুন যেহেতু মার্কেটে আসছে, যার কারণে এটার প্রাইসটাও কিছুটা বেশি। এটার 8/128 GB পাওয়া যাচ্ছে এখন 40 থেকে 41,000 টাকায়। আর কিছুদিন পরে হয়তো এটার প্রাইসটা আরো কিছুটা কমে যাবে। এখানে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এটার পিক ব্রাইটনেস কিন্তু 4500 নিটস। নাথিং এর ডিসপ্লেগুলো ভালোই হয়ে থাকে, বাট ভালো হলেও আমার কাছে পার্সোনালি খুব বেশি একটা ভালো লাগে না। হ্যাঁ, সেটাই। কারণ আমি যদি একটু বলি, এখানে যদি আমি একটু এড করি, নাথিং 4A, ঠিক আছে? এটা নিয়ে আমরা রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম অবশ্যই। বাট এটার ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, বাট অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয়, এটা কিন্তু সেরকম কালারফুল না। অনেকটা কি ডার্কিশ টাইপ, ঠিক আছে? মানে একটু কি মানে কালো, কালো লাগে। দেখতে জানি কিরকম না, মানে কালারফুল মনে হয় না, এই আরকি। তো যেটা একটু সমস্যা। বাট ওভারঅল যদি বলি তাহলে ওটা ক্যামেরার জন্য মোটামুটি ভালো, এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। অন্যতম একটা কারণ হচ্ছে এই নাথিং এর ডিসপ্লেগুলো কেমন জানি একটু মানে ফ্যাকাশে টাইপের বলতে পারেন, হ্যাঁ, মানে সেটাই। কালারলেস মনে হয়, খুব বেশি একটা কালারফুল কিংবা মানে আইফোন। ওর দেখতে মনে হচ্ছে যে একটা সাদা কালো সাদা, মানে পুরোনো দিনের যেমন সাদা কালো একটা মানে রঙিন টিভি আছে না, সাদা কালো বলে, তো মনে হচ্ছে এরকমই সাদা কালো একটা ব্যাপার, ঠিক আছে? মানে পুরোনো দিনের ফোনের মতো বা পুরোনো দিনের টিভির মতোই আর কি। তো যেটা একটু আসলেই মানে বর্তমানে কেমন জানি লাগে এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। বা স্যামসাং এর যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বিবিড হয়, সেরকম বিবিড ডিসপ্লে কিন্তু নাথিং অফার করে না, যার কারণে আমার কাছে পার্সোনালি ডিসপ্লে ভালো লাগে না। বা ডিসপ্লে কিন্তু অনেক বেশি ভালো, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাওয়ার চান্সও কিন্তু অনেকটাই কম। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এটার চিন বেজালটাও মোটামুটি ভালোই ন্যারো করা হয়েছে, যার কারণে এটার ডিসপ্লেটাকে ভালোই ন্যানো করেছে, ঠিক আছে, বাট সিমেট্রিক্যাল রেখেছে। বাট একটু ন্যানো করলে ভালো হতো। বাট এখনো কি চিন বেজালটা কি বেশ লাগে, যেহেতু বাজেট যখন তোমার 40,000 প্লাস, তখন চিন বেজাল কি সুপার লেভেলের ন্যানো হওয়াটা কি মানে পুরোপুরি কাম্য। হ্যাঁ, কারণ এরকম আমরা কি এরকম ডিসপ্লে দেখতে অভ্যস্ত। বাট নাথিং এর ফোনের ডিসপ্লের যে চিন বেজেল, হ্যাঁ সিমেট্রিক্যাল রেখেছে, ঠিক আছে, বাট কি অনেকটাই থিন রেখেছে, যেটা কিন্তু একটা সমস্যা। একটু যদি ন্যানো করতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, যেটা একটু হতাশার ব্যাপার, এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। বলা চলে। আর এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে তারা ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 যে এসওসিটা রয়েছে সেটা, এবং এটা 7th একটা Gen 4 4। ন্যানোমিটার এসওসি। আর এটা কতটুকু ভালো এসওসি সেটা হয়তো অলমোস্ট সবাই অলরেডি জেনে গেছেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা ব্যালেন্স চিপসেট, এটা দিয়ে তুমি রেগুলার গেমিং করতে পারবে। হেভি গেমিং না অবশ্যই, মোটামুটি মোডারেট যারা গেমিং করে তারা গেমিং করতে পারে, প্লাস কি রেগুলার কাজ, ভিডিও এডিটিং সবই করতে পারবে, কোনো সমস্যা। মানে এটা একটি ব্যালেন্স চিপসেট, সব ধরনের কাজ কি করা যাবে এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। কারণ এটা দিয়ে যে কোনো ধরনের গেমিং টেমিং আপনি কিন্তু খুব ইজিলি করতে পারবেন। তার পাশাপাশি যেহেতু এটার মধ্যে নাথিং এর ওএস রয়েছে, যার কারণে সেই ওএসটাও কিন্তু অনেক বেশি অপটিমাইজ, এবং অনেকেই কিন্তু নাথিং এর ইউআইটাকে পছন্দ করে থাকেন, যার কারণে কিন্তু মানুষজন নাথিং এর ফোন সাজেস্ট করে। বাট আমার কাছে পার্সোনালি নাথিং এর ওএসটাও খুব বেশি একটা আহামরি ভালো লেগেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু কেন জানি মানুষজন নাথিংটাকে মানে অনেক বেশি ভালো বলতেছে, আই ডোন্ট নো। যাই হোক, এই জায়গায় আপনি ক্যামেরা হিসেবে কিন্তু একটা মানে একদম মাখন লেভেলের সেট আপ পাচ্ছেন। এটাকে ক্যামেরা সেন্ট্রিক ফোন না বলে একটা ব্যালেন্সড ফোন বললেও কিন্তু মানে ভুল হবে না। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, তার পাশে একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকছে, যেটা আবার 3.5x অপটিক্যালি জুম করা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন যে এটা দিয়ে অস্থির লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে। এটার রিভিউ আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করার ট্রাই করব, যার কারণে আমাদেরকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটার মধ্যে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, আর এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। 40,000 টাকা বাজেটে এটার ক্যামেরা সেটআপ কিন্তু খুবই স্ট্রং। আপনি যদি এটার ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন তাহলে কিন্তু আপনি 5400 mAh এর ব্যাটারি পাবেন, আর যদি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনেন তাহলে কিন্তু আপনি 5080 mAh এর ব্যাটারি পাবেন। যেটা আসলে সমস্যা, বর্তমানে 40,000 প্রাইসের মধ্যে আমরা এরকম সেই পুরোনো বলে 5,000 mAh ব্যাটারি, এটা আসলে মানতে পারি না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে? এখানে যদি ব্যাটারি তারা স্ট্যান্ডার্ড যদি 6,000 mAh দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল। বাট তারা দিচ্ছে 5,400 ইন্ডিয়ান ব্র্যান্ড, যেটা আর একটা হলো কি 5,000 সম্ভবত 60 বলো নাকি, যাই হোক 40 এরকম সামথিং। তো যেটা আসলে একটু
মানে অনেকটাই কমে আরকি। যে জায়গায় আমরা ১০,০০০ ৳১২,০০০ ফোনে কি ৭,০০০ ৮,০০০ এমএএইচ ব্যাটারি পাই, সেই জায়গায় আমরা এরকম ব্যাটারি পাচ্ছি। যেটা কিন্তু আসলেই হতাশার ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। যার কারণে আমি বলবো যে আপনি চাইলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই নিতে পারেন, যদিও কিনা অনেকেই ভয় পায় যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হচ্ছে সিম দিয়ে লক হয়ে থাকে, মানে কান্ট্রি লক থাকে। তো সেই জায়গায় আপনি যে কোনো একটা মানে ডাটা আছে এরকম একটা সিম ঢোকায় জাস্ট অ্যাক্টিভ করে নিলেই হয়ে যায়। ইন্ডিয়ান সিম লাগবে এরকম কোনো রিকোয়ার কিন্তু নাই। দেখা যাচ্ছে যে একটা সময় মানে নাথিংয়ের ফোন বাংলাদেশে যদি রিসেট করে ফেলতেন তখন হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে ফোনগুলো রয়েছে সেগুলোর জন্য ইন্ডিয়ান সিম লাগতো। তো সেই জায়গায় এখন আর ইন্ডিয়ান সিম টিম লাগে না, যে কোনো সিম দিয়ে কিন্তু এটা অ্যাক্টিভ করে ফেলা যায়। যার কারণে অ্যাক্টিভ করা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের লিস্টে নাম্বার 2 তে রয়েছে মোস্ট পপুলার একটা স্মার্টফোন, সেটা হচ্ছে যে শামসুদ্দিনের স্যামসাং A56 যে ফোনটা রয়েছে সেটা। এবং এটা এত বেশি জনপ্রিয়, মানুষজন এটাকে মুড়ির মতো কিনে। যদিও কিনা এই ফোনটাকে আমি একদম টপ লিস্টে রাখতে চাই না, বাট মানুষজন বলবে যে ভাই স্যামসাংয়ের একটা ফোন এই বাজেটে সাজেস্ট করেন। এবং এই বাজেটে সত্যি বলতে এটাকে ভালো ফোন বলা চলে, জাস্ট বিকজ এটা সফটওয়্যার অনেক বেশি ভালো এবং সব কিছুতেই মোটামুটি ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু তারা অফার করতেছে। এই জায়গায় কিন্তু আপনি ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এই বাজেটের স্মার্টফোনগুলো যেগুলো ওয়াও! সবগুলো মানে Samsung এর আর কিছু ভালো হোক আর না হোক, তাদের ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো হয়। বিশেষ করে তাদের ডিসপ্লে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ অ্যামোলেড না সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো তাদের ডিসপ্লে কোয়ালিটি একদম সুপার লেভেলে পাওয়া যায়, যেটা কিন্তু আসলেই গুডস অ্যান্ড বেশ কালারফুল ভিভিড একটা কালার দেয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো যারা মিডিয়া কনজাম্পশন করো বা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য তো আসলেই এক কথায় অসাধারণ, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। মধ্যে মানে বেস্ট ডিসপ্লে যদি বলি মানে কালারের দিক থেকে, শার্পনেসের দিক থেকে, তাহলে এটাকেই বলা চলে। এটার পিক ব্রাইটনেস কিন্তু আহামরি বেশি না, এটার মধ্যে 1900 নিট হচ্ছে পিক ব্রাইটনেস আপনি পাবেন। মানে 1900 নিটস হলেও দেখা যাচ্ছে যে অন্য ফোনগুলোর সাথে মোটামুটি ভালোভাবেই কিন্তু কম্পিট করতে পারে। বাট গ্রিন লাইন পড়ে যাওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু এটার মধ্যে নাই। এস সিরিজের মধ্যে যদিও গ্রিন লাইন পড়ে যায়, বাট এটার মধ্যে গ্রিন লাইন পড়ার চান্স একদমই কম বলতে পারেন। কিন্তু এই ফোনটার হতাশার জায়গাটা হচ্ছে এটার প্রসেসর। এই জায়গার মধ্যে স্যামসাংয়ের নিজস্ব যে Exynos 1580 যে চিপটা রয়েছে সেটা ইউজ করা হচ্ছে, এবং সেটা আহামরি যে ভালো পারফরমেন্স দেয় ব্যাপারটা এরকম না। আর স্যামসাংয়ের এ সিরিজের ফোন যারা কিনে তারা উড়াধুরা পারফরমেন্সের জন্য কিনে না, তারা দেখা যাচ্ছে যে খুবই ব্যালেন্সড একটা পারফরমেন্স চাই, খুবই ডিসেন্ট, মানে সফটওয়্যারটা খুবই ভালো হতে হবে, পারফরমেন্সটা মোটামুটি হলেই চলে, খুব বেশি উড়াধুরা গেমিং করে না, তারাই কিন্তু এই ফোনটা কিনে থাকে এবং তাদের জন্য যে পারফরমেন্সটা ডেলিভার করে সেটা মোটামুটি ভালোই বলা চলে। এটা নিয়ে কমপ্লেন করার খুব একটা জায়গা কিন্তু নাই। এই জায়গার মধ্যে কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ ইউজ করা হচ্ছে, যার কারণে মোটামুটি ভালো একটা পারফরমেন্স কিন্তু পাওয়া যায়। এবং ক্যামেরা সেট আপেও যে আহামরি ভালো সেটা বলবো না। একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করেছে এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা থাকছে। এই জায়গায় যদি মানে ম্যাক্রো লেন্সটাকে সরিয়ে একটা টেলিফোটো লেন্স দেওয়া যেত, সেটা 10 মেগাপিক্সেল হলেও কিন্তু বেটার পোর্ট্রেট ফটোগ্রাফি করা যেত। তারপরে দেখা যাচ্ছে যে এটার যে মেইন লেন্স রয়েছে সেটা দিয়ে মোটামুটি ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু করা যায়। আর 5000 mAh এর একটা ব্যাটারি থাকছে এবং এটা থেকে ব্যাটারি ব্যাকআপও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। এই বাজেটের স্মার্টফোনগুলো এখন চাইনিজ যেগুলো আছে সেগুলোতে সবগুলোতে 7000 কিংবা 8000 mAh এর ব্যাটারি ইউজ করতে শুরু করেছে। তারা সবাই সিলিকন কার্বনে চলে গেছে, বাট স্যামসাং এখনও কেন জানি সেই লিথিয়াম আয়ন ব্যাটারিতে আটকে আছে। এবং দেখা যাচ্ছে যে নাম্বার গেমে সিলিকন কার্বন বেশি হলেও লিথিয়াম আয়ন যে আগের ব্যাটারিগুলো ছিল সেগুলো থেকে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাই যদি নাম্বারের কথা চিন্তা করেন। যার কারণে আপনাকে এই 5000 mAh ব্যাটারি নিয়ে থাকতে হবে এবং এটা থেকে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা। আপনাদের মাঝে যারা গেমার রয়েছেন, ফোনের মধ্যে উড়াধুরা গেমিং টেমিং করে থাকেন, তাদের জন্য কিন্তু নাম্বার 3 তে একটা গেমিং ফোন রেখেছি এবং এটা হচ্ছে IQ Z10 টার্বো প্লাস যে ফোনটা রয়েছে সেটা। এবং এটার মধ্যে যে এসএসডিটা ইউজ করা হয়েছে Dimensity 9400 প্লাস যে এসএসডিটা সেটা, এবং এইটার যে পারফরমেন্স সেটা মোটামুটি বলতে পারেন যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের যে লাখ টাকার স্মার্টফোনগুলো রয়েছে সেইগুলোর সাথে টক্কর দিতে পারে। যার কারণে গেমিং এর জন্য এই বাজেটে এটাকে বেস্ট ফোন বলাই চলে। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 4.1, যার কারণে কিন্তু এটা থেকে এত ভালো পারফরমেন্স পাওয়া যায়। এবং এটা হ্যাঁ, আইকিউর যেহেতু এটা একটা কি মানে চিপসেটে একটা পাওয়ারফুল এসওসি, এটা অবশ্যই একটা গেমিং চিপসেট বলতে পারো। মানে রেগুলার গেমিং থেকে শুরু করে হেভি গেমিং তুমি সবই করতে পারবে, কোনো সমস্যা নাই। মানে তোমার কি Dimensity 9400 দিয়েছে, যেটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল এসওসি, যেটা অলমোস্ট কি মানে স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর সাথে কি বা Gen 4 বা Gen 3 এর সাথে কি তুলনা করা যেতে পারে, বা Gen 2 এর সাথে কি তুলনা করতে পারো, ঠিক আছে? তো যারা গেমার আছো তাদের জন্য অবশ্যই ফোনটা আদর্শ হতে পারে। আর রেগুলার কাজ বা ভিডিও এডিটিং সবই করতে কোনো সমস্যা নাই, যেটা কিন্তু আসলে করছেন। আর ইএফএস যেহেতু 4.1, মানে স্টোরেজ টেপে যেহেতু 4.1, তখন কি এটা রিড স্পিড আরো বেশি পাবে, তো যেটা কিন্তু আরো মানে কি এটা পারফরমেন্স আরো স্মুথ হবে, ঠিক আছে? তো ওই হিসেবে এটা অনেকটাই ভালো ফোন, তো বা গেমিং ফোন হিসেবে বলতে পারি আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
পারফরমেন্সটা কিন্তু খুবই স্টেবল, দেখা যাচ্ছে যে লং টাইম গেমিং করলেও পারফরমেন্স খুব একটা ড্রপ করে না। বাট এই ফোনের পারফরমেন্সের দিকে নজর দিতে গিয়ে এটার ক্যামেরার 12টা বাজায় দিছে, এটা থেকে খুব ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন না। এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরার পাশাপাশি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা আছে। কিন্তু যেহেতু গেমিং করবেন ভালো একটা ডিসপ্লে তো লাগবেই, এটার মধ্যে খুবই ভালো একটা ডিসপ্লেও কিন্তু থাকছে। এই জায়গায় 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা হ্যাঁ, ডিসপ্লেটা বেশ কালারফুল, ঠিক আছে, মানে অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল হয়, ঠিক আছে, ওরকমই কালারফুল মোটামুটি বেশ ভালো, মানে অ্যামোলেড ডিসপ্লে কালারফুল সেটা ভালো করে জানো। তো যারা ভিডিও কনভার্সন করো বা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই, আর গেমারদের জন্য তো এক কথায় অসাধারণ এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে 144 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে। নর্মালি ডিসপ্লেগুলোতে দেখা যাচ্ছে যে 120 হার্জের রিফ্রেশ রেট থাকে, বাট এটার মধ্যে 144 হার্জ দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি সেটা গিয়ে মানে 120 হার্জে কাজ করে। যাই হোক, এটার পিক ব্রাইটনেস কিন্তু 5500 নিটস, যার কারণে ওরে ভাই, খুবই ভালো ভিজিবিলিটি পাবেন। 5500 নিটসে পিক ব্যাটারি, যদি এটা অবশ্যই নাম্বার গেমিং করেছে, ঠিক আছে, বাট তারপরও এটা কি মানে 5000 মানে 3000 প্লাস হয়ে গেলে বা 5000 এরকম যখন হয় তখন কি আউটডোরে বেশি একটা সমস্যা না, ঠিক আছে। আউটডোরে কি মানে সূর্যের আলো থেকে ফোনটা অনায়াসে ইউজ করা যায়, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এই গরমের মধ্যে যদি আপনি চান রোদে বসে গেমিং করতে, আমি কি ভুল বলতেছি? না, ঠিকই আছে, রোদে বসে যদি গেমিং করতে চান তাহলে আপনি চাইলে কিন্তু গেমিংও করতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভাই অস্থির লেভেলের। এই জায়গায় কিন্তু আপনি একটা বিশাল বড় 8000 mAh এর ওরে সিলিকন ভাই, কার্বন ব্যাটারি পেয়ে যাবেন। 8000 এমএচ এর বিশাল ব্যাটারি ভাই, এটা হিউজ। যারা নর্মাল ইউজার আছে তারা তো অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে, আর যারা হেভি ইউজ করে একদিনের মতো তো ব্যাকআপ পাবে আই থিঙ্ক। তো যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। যেটা দিয়ে আপনি লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যেহেতু ওরা গেমিং করবেন, ব্যাটারি ব্যাকআপটা তো অবশ্যই ভালো হতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাম্বার 4 এ রয়েছে খুবই খুবই জনপ্রিয় একটা স্মার্টফোন, সেটা হচ্ছে Honor 400। যদিও কিনা এটা রিলিজ হয়েছে অলমোস্ট 1 বছর হয়ে গেছে, 500 মার্কেটে চলে আসছে, কিন্তু এখনো এই 400টা অনেক অনেক বেশি জনপ্রিয়, যেমন হচ্ছে 200টা জনপ্রিয়। এখন বলতে পারেন যে ভাই 200 কেন সাজেস্ট করেন, কারণ 200 তো ভাই আরো কম দামে পাওয়া যায়। এখন মোটামুটি 40 থেকে 41,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু Honor 400টা পাওয়া যাচ্ছে। এবং এই জায়গায় কিন্তু প্রসেসর হিসেবে তারা ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 যে চিপসেটটা রয়েছে। 7 Gen 3, এটা ওই 7S Gen 4 এর মানে কি মানে ছোট হয়ে বলা যায়, ঠিক আছে। এটাও একটা মোটামুটি ব্যালেন্স চিপসেট, মানে রেগুলার কাজ বাদ মোটামুটি গেমিং সবই করতে হবে, কোনো সমস্যা নেই। তো 40-41 হাজারে হ্যাঁ চিপসেটটা আসলে একটু মানে কি মানে একটু কম হয়ে যায়। এটার প্রাইসটা যদি 35,000 হতো তাহলে বলতাম যে পুরোপুরি ভ্যালু ফর মানি। যদি এখন কি মানে র্যাম রোম স্টোরেজ এগুলোর দাম বেড়ে গেছে, তো ওই হিসেবে ফোনের দামগুলো একটু বেড়ে গিয়েছে। তো ওইটার কারণে হয়তো দামটা বেশি আর কি, বাট ওভারঅল এটা কি একটা ব্যালেন্স পারফরমেন্স হবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সেটা এবং এটার পারফরমেন্স সবাই জানেন যে Honor 400 এর পারফরমেন্স খুবই ভালো হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে এটার মধ্যে একটা ম্যাজিক ওএস থাকছে, যেটা ম্যাজিক দিয়ে হচ্ছে যে ওএসটাকে মানে বেটার করে ফেলে। মানে আমার কাছে পার্সোনালি Honor এর ওএসটা খুবই ভালো লাগে, খুবই ক্লিন, খুব বেশি একটা বাগ বাল্লুকের দেখাও কিন্তু সেই জায়গায় মিলে না, যার কারণে আমার কাছে পার্সোনালি Honor এর ওএস ভালো লাগে। বাট এটার ক্যামেরা সেটআপটাও কিন্তু খুবই স্ট্রং। এই জায়গায় একটা 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। এটার ক্যামেরা সেটআপও কিন্তু অস্থির, এবং এটার রিভিউ আমরা অনেক আগেই করেছিলাম। আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো, আপনি চাইলে সেটার ফুল রিভিউ দেখে আসতে পারেন, কারণ ফুল রিভিউ দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা আসলে কেমন স্মার্টফোন। না, ছবি কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, যদিও টেলিফোটো লেন্স নেই, যেটা একটা আসলে সমস্যা। 40,000 টাকা ফোন যখন আমরা ক্যামেরা কেন্দ্রিক ফোন নিব তখন এটা অবশ্যই টেলিফোটো লেন্সকে খুবই প্রয়োজন, বাট আমরা সেখানে টেলিফোটো লেন্স পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটু হতাশার ব্যাপার এই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এখানে ডিসপ্লে হিসেবে ইউজ করা হচ্ছে 6.55 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এই ডিসপ্লে চিন বেশ কালারফুল ডিসপ্লে বলা যায়, যার কারণে ফোনটা হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে দৌড়ে বসে আছে, এরকম একটা অবস্থা। এখনকার সময় স্মার্টফোনগুলোর ডিসপ্লে ন্যারো হচ্ছে, বাট স্যামসাং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে 19-20 করে ফেলে। যাই হোক, চাইনিজ স্মার্টফোনগুলোর ডিসপ্লে বেটার হচ্ছে, এই জিনিসটা খুবই ভালো লাগে। তার পাশাপাশি এই জায়গায় কিন্তু একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আইফোন 13। এখন আপনি বলতে পারেন যে ভাই এই সব অ্যান্ড্রয়েডের মধ্যে আইফোন এটা কোত্থেকে আসলো, আর এই আইফোন 13টা কি 40,000 টাকায় পাওয়া যায়? হ্যাঁ, বাংলাদেশে ইউজড মার্কেটে আইফোন যে লেভেলের জনপ্রিয় সেটা হয়তো আপনি নিজেও বুঝতে পারছেন যে আমি ইউজড আইফোনের কথাই বলছি। যেহেতু আমার চ্যানেলে ম্যাক্সিমাম টাইম ইউজড ফোনের ভিডিও দিয়ে থাকি, যার কারণে এই বাজেটের ফোন নিয়ে একটা ভিডিও করব, সেটার মধ্যে একটা ইউজড ফোন রাখবো না, সেটা আবার আইফোন রাখবো না, এটা তো হতেই পারে না। যার কারণে যারা আইফোন কেনার কথা চিন্তা করতেছেন এই বাজেটে, মানে 40 থেকে 41,000 টাকা বাজেটে, আইফোন 13 বিকল্প আর কিছুই নাই। অনেকে আপনাকে আইফোন 12 সাজেস্ট করবে, বাট আইফোন 12 এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে কোনো অবস্থাতেই নেওয়া ঠিক হবে না, কারণ সেটা অনেক পুরাতন একটা ফোন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, ফোন রিপেয়ার হিস্ট্রি থাকার চান্স অনেক অনেক বেশি, যার কারণে রিস্ক একটু কম নিয়ে মানে আপনি আইফোন 13 নিতে পারেন। আর আইফোন 13 স্পেক নিয়ে কথা বলার কিছু নাই, এটা নিয়ে অনেক রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এই 40 থেকে 45,000 টাকা বাজেটে কোন বেস্ট স্মার্টফোনটা আমি মিস করে এসেছি, যেটা আমার লিস্টে নাই, সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আপনার
করার কমেন্টটাকে আমি পিন করে রাখবো, যাতে করে অন্য কেউ দেখে মানে সেই স্মার্টফোনটা কিনতে পারে। হয়তো বা আমার লিস্টে ভুল হতেও পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 40 থেকে 45 হাজার কি সেটা 5টি ফোন। তো সেটার আমরা কি আমার মধ্যে একটা ছোটখাটো রিভিউ ভিডিও বলা যায়। তো সেটা আমরা দেখে অবশ্যই রিয়াকশন করেছি। তো এখানে আওয়ার ভিউ বা রিয়াকশন তার কিছুই নেই, যাদের ভিডিওটি দিয়েছে অবশ্যই। তো তোমাদের কাছে কোন ফোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি আমার অপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো অবশ্যই আমি গেমিং ফোন চয়েস করবো। তো ওই সময় আমি আইকিউর যে ডিভাইসটা ওইটা আমি অবশ্যই চয়েস করবো, কারণ ওটার পারফরমেন্স অবশ্যই ভালো। তো কারণ আমার ক্যামেরা নিয়ে কোনো প্যারা নেই। তো আমার গেমিংটা যদি মোটামুটি ভালো করতে পারি তার মানে কি, তাহলে আমার মানে মোটামুটি মানে সব কিছু হয়ে যায় এই আর কি। তো ওই হিসাবে আমি আইকিউ ডিভাইসে কি চয়েস করবো এই আর কি। বাট তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।